শুধুমাত্র 4টি ডিম দিয়ে এবং খুবই কম খরচে বড় সাইজের একটা পুডিং তৈরি করতে পারবেন। কি ব্যবহার করলে ভ্যানিলা এসেন্স ছাড়াই ডিমের আষ্টে গন্ধ দূর করে পারফেক্ট একটা পুডিং তৈরি করতে পারবেন। নতুনদের জন্য অসংখ্য টিপস এবং ট্রিক্স সহকারে থাকছে পারফেক্ট একটা পুডিংয়ের রেসিপি। চলুন তাহলে দেরি না করে আজকে দেখে নেওয়া যাক পুডিং কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে জাল করে 1 লিটার দুধের 3 ভাগের 1 ভাগকে ভালো করে একটু শুকিয়ে নিয়েছি। এর থেকে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, এটাকে আমি সরিয়ে রাখছি। আর এখন দুধটা নর্মাল তাপমাত্রায় আছে। এখন চুলার জালটা জ্বালিয়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম অথবা বেশি দিতে পারবেন। আমি আজকে একটু কম চিনি দিয়েই পুডিংটা তৈরি করছি। এবার দুধটা কিছুক্ষণ একটু জাল করে চিনিটাকে গলিয়ে নিব। এবার যে দুধটা রেখেছিলাম 1 কাপ পরিমাণ, তার মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এটা অনেকেই চিনে থাকবেন, আমরা ফ্রুট কাস্টার্ড তৈরি করি, সেই কাজেই আমরা এটা ব্যবহার করি। তো এই ফ্রুট কাস্টার্ডটা দিয়েই আজকে আমরা পুডিংটা তৈরি করব। আর এই ফ্রুট কাস্টার্ডটা দেওয়ার ফলে আমাদের আর ভ্যানিলা এসেন্সের প্রয়োজন হবে না, কারণ ফ্রুট কাস্টার্ডে এত সুন্দর একটা ফ্লেভার আছে যেটা ডিমের আষ্টে গন্ধটা নিমেষেই দূর করে দিবে। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার, ভালো করে মিশিয়ে নিলাম। দুধটা কিন্তু এ পর্যায়ে নর্মাল তাপমাত্রায় আছে। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দুটি মিশ্রণ দেওয়ার ফলে ডিমের আষ্টে গন্ধ তো যাবেই, অল্প ডিম দিয়েও আপনারা বড় সাইজের পুডিং তৈরি করতে পারবেন খুব সহজে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইদিকে চুলার জালটা দিয়ে দুধের মধ্যে মিশ্রণটি দেওয়ার আগে ভালো করে একটু মিশিয়ে একটা হ্যান্ড উইক্স ভালো করে বারবার চালিয়ে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডারের সম্পূর্ণ মিশ্রণটা। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, কারণ এই যেই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আছে সেটা দেওয়ার ফলে কিন্তু খুব তাড়াতাড়ি তলানিতে লেগে যাবে। তো নাড়াচাড়া বন্ধ করলে হবে না, বারবার নেড়েচেড়ে একটু জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই দেখা যাবে এরকম ঘন থকথকে হয়ে গেছে দুধের মিশ্রণটা। তো অতিরিক্ত ঘন আর করব না, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে কি পরিমাণ ঘন হয়েছে। এই অবস্থায় নামিয়ে ফেলবো। দুধটা ঠান্ডা হওয়ার পরে এটা আরও ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি আর নেড়েচেড়ে ভালো করে নর্মাল তাপমাত্রায় নিয়ে আসতে হবে, কারণ এই মিশ্রণের সাথেই দুধের মিশ্রণটা মিশাতে হবে। দুধের মিশ্রণটা ঠান্ডা হতে হতে এই দিকে আমি নর্মাল তাপমাত্রায় 4টি ডিম নিয়ে নিয়েছি। যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রেখে নর্মাল তাপমাত্রায় এনে পুডিংটা তৈরি করবেন। তো 4টা ডিম আগে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি এরকম হ্যান্ড উইক্স না থাকে সেই পর্যায়ে কোনো সমস্যা নেই, আপনারা ঘরে থাকা যে কাঁটা চামচ আছে সেই কাঁটা চামচ দিয়েই কিন্তু এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে পারবেন। তো আমার কাছে যেহেতু একটা হ্যান্ড উইক্স আছে, তো হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব, যেটা পুডিংয়ের উপরে খুব সুন্দর একটা লাল আবরণ থাকে আর যার কারণে খুব সহজেই পুডিংটাকে অন্য পাত্রে ঢেলে নেওয়া যায়। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি এবং বারবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, কারণ আমার চুলাটা এক পাশে একটু বেশি জ্বলে। তো এভাবে রেখে দিলেই কিন্তু এক পাশটা বেশি পুড়ে যাবে। বারবার চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে চিনিগুলোকে গলিয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে। আর যেহেতু প্রচুর গরম থাকবে বাটিটা, তো সেই পর্যায়ে বাটিটাকে সাবধানে ধরতে হবে মোটা কাপড় দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে চিনিটা পুড়ে লাল হয়ে যাচ্ছে। যে পর্যায়ে একটু লালচে বর্ণের ভালো হয়ে যাবে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে চিনির যে মিশ্রণটা আছে ক্যারামেল, সেটাকে চারপাশে ভালো করে লাগিয়ে নিলাম। এবার এটা ঠান্ডা হতে আমি রেখে দিচ্ছি। আপনাদের ঘরে যে কোনো পাত্রে আপনারা এই পুডিংটা তৈরি করতে পারবেন। স্টিল অথবা সিলভারের যে কোনো বক্সেও আপনারা এই পুডিংটা তৈরি করতে পারবেন খুব সহজে। এই দিকে যে কাস্টার্ডের মিশ্রণটা করেছিলাম বা দুধের মিশ্রণটা, সেটা একদমই ঠান্ডা হয়ে গেছে। এখন দুধের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পরে আমি চুলায় একটা বড় পাতিলে পানি দিয়ে বসিয়ে দিয়েছি পুডিংটাকে ভাপ দেওয়ার জন্য। তো এই দিকে একটা স্ট্যান্ড বসিয়েছি, স্ট্যান্ডটাকে আমি উল্টিয়ে দিয়েছি। এভাবে দিলে
তাপটা খুব সুন্দরভাবে পুডিংয়ের মধ্যে লাগবে আর পুডিংটা খুব অল্প সময়ই হয়ে যাবে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি এদিকে চেক করে নিচ্ছি। ক্যারামেলটা কিন্তু এ পর্যায়ে একদমই শক্ত হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পুডিংয়ের সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নেব একটা ছাঁকনির সাহায্যে। এরকম একটা স্টেইনার বা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দুধ এবং ডিমের মিশ্রণটা ঢেলে দেব। ছাঁকনিতে ছেঁকে নিলে পুডিংটা খুব সুন্দর স্মুথ হবে, কোনো প্রকার চাকা বা দলা এর মধ্যে যাবে না। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে দুধের বা ডিমের মিশ্রণটা ভালোভাবে ছেঁকে নিতে। তো মিশ্রণটা সম্পূর্ণ ঢেলে নেওয়ার পর এখানে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আর দেরি করলে চলবে না, চলে যাচ্ছি সোজা চুলায়। তো এখানে পানিটা প্রায় বলক এসে গেছে। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে সাবধানতার সাথে বসিয়ে দিচ্ছি পুডিংয়ের পাত্র। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ পানি আমি দিয়েছি। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য খুব সহজ হবে। পানিটা থাকবে বাটির অর্ধেকের কম পর্যায়ে, যাতে বলকটা আসার পরে বাটির উপরে পানিটা না উঠে যায়। বাটির উপরে পানিটা উঠে গেলে পুডিংটা কিন্তু একদমই পানির সাথে মিশে যাবে। তো এভাবে দিয়ে বাটির উপর একটা পাথর দিয়ে দিলাম, যাতে করে পানিটা বলক আসার পরে বাটিটা সরে না যায়। তো আমি আপনাদের এখন দেখাচ্ছি বলক আসার পরে পানিটা কতটুকু উপরে উঠেছে। এতে করে যারা নতুন রাঁধুনি আছেন তাদের আইডিয়াটা নিতে খুবই সুবিধা হবে। তো এই দেখেন পানিটা কিন্তু এই পর্যায়ে বলক এসে গেছে। আর দেখুন বলক আসার পরেও কিন্তু বাটির ভিতর পানিটা ঢুকছে না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি, যে কতটুকু পানি হলে পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনাটা ঢেকে আমি প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করব পুডিংটা হওয়া পর্যন্ত। তো এখন আমি পুডিংটা বসিয়ে দিয়েছি। আর এই যে দেখেন এই পর্যায়ে এই সময়ে আমি পুডিংটা এখন চেক করে নিব। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। আর ঢাকনাটা খোলার সময় অবশ্যই চুলার আঁচটা কমিয়ে নেবেন, তা না হলে হাতে ভাপ লেগে কিন্তু যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে বা হাতে ছ্যাঁকা লাগতে পারে। তো ঢাকনাটা তুলে পাথরটা উঠিয়ে নিচ্ছি আর একটা কাঁটা চামচ দিয়ে সাইড দিয়ে বাটির ঢাকনাটা তুলে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু পাত্রটা খুবই গরম থাকে, তো সাবধানতার সাথে এগুলো সরিয়ে নিতে হবে। একটা কাঠি দিয়ে আমি চেক করে দেখছি যে প্রত্যেকটা সাইডে সমানভাবে পুডিংটা জমেছে কিনা। মাশাল্লাহ পুডিংটা খুব সুন্দরভাবে জমে গেছে। এই পর্যায়ে আমি আর চুলা থেকে নামাবো না, চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকনাটা ঢেকে এইভাবেই রেখে দেব পুডিংটা একদম স্বাভাবিক তাপমাত্রায় আসা পর্যন্ত। এরপর নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে ঠান্ডা করে তারপর চলে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি পুডিংটা কেমন হয়েছে। এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি পুডিংয়ের বক্সটা। তো এই পর্যায়ে কিন্তু এখন আমি অন্য একটা পাত্রে পুডিংটাকে ঢেলে নিব। তো তার আগে একটা ছুরির সাহায্যে পুডিংটাকে চারোপাশ দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে, যাতে পুডিংটা খুব সহজে একটা পাত্রে ঢেলে নেওয়া যায়। তো আমি যেভাবে দেখাচ্ছি প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনারা যদি পুডিংটা তৈরি করেন ইনশাল্লাহ কোনো প্রকার ভুল হবে না আর পুডিংটা একদমই পারফেক্ট হবে। তো এই দেখুন একটা প্লেট নিয়ে নিলাম, বাটির উপরে রেখে চটজলদি এটাকে উল্টা করে দিতে হবে। তো দেখতেই পারলেন আমি কিভাবে করে নিলাম। তো এইভাবে আপনারা খুব সহজে মোল্ড আউটটা করতে পারবেন। বাটির তলানিটা বারবার করে একটু ট্যাপ করে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে পুডিংটা নেমে যাবে। তো এই দেখুন মাশাল্লাহ পুডিংটা কত সুন্দর দেখা যাচ্ছে আর কালারটাও মাশাল্লাহ খুব সুন্দর এসছে। আর এই ডিজাইনটা হওয়ার কারণ হচ্ছে আমি অনেকক্ষণ সময় ধরে গরম পাত্রে ঢাকনা ঢেকে রেখে দিয়েছিলাম এই জন্য। তো এখন আপনাদের কেটে পুডিংটাকে দেখাচ্ছি। দেখুন আমি ছেঁকে নেওয়ার কারণে পুডিংটা কিন্তু একদমই স্মুথ হয়েছে আর দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আমি প্রথম পিসটা আমার বাচ্চাদেরকে দিয়েছিলাম, তো ওরা খেয়েছে আর পরবর্তী পিসটা আমি আমার জন্য নিচ্ছি। তো এটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। একটু ক্যারামেল সস দিয়ে দিলাম আর হালকা একটু কেটে দেখাচ্ছি। একদমই পারফেক্ট হয়েছে। শুধুমাত্র 4টা ডিম দিয়ে যে মাশাল্লাহ এত বড় একটা পুডিং হয় আসলে বিশ্বাস করা যায় না। তো এইভাবে আশা করছি আপনারা খুব সহজে পুডিংটা তৈরি করতে পারবেন। যারা নতুন রাঁধুনি অথবা যারা ব্যাচেলার আছেন তাদের জন্য একদমই সহজ হবে এই রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ পুডিং তৈরি করা। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা চাইলে এইভাবেও পিস করে নিতে পারেন। তো আমি
পুডিংগুলাকে যেভাবে পিস করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি অনেক সময় ওইভাবেও রাখি কেটে, তো আজকে এভাবেও কেটে দেখাচ্ছি। আপনারা চাইলে পুডিংটাকে এভাবেও কেটে নিতে পারেন। আর আরেকটা কথা, পুডিংয়ে যে অবশিষ্ট সসটা থাকে বা পুডিংয়ের যে ক্যারামেল সসটা থাকে পুডিংয়ের চারপাশে, এটা ফেলে দিবেন না। এই সসটা পুডিংয়ের সাথেই রাখবেন, কারণ দেখা যায় নর্মাল ফ্রিজে রাখলে অনেকটা শুকিয়ে যায় পুডিংগুলো। তো এই ক্যারামেল সসটা দিয়ে রাখলে পুডিংটা খুব সুন্দর জুসি থাকে। তো এভাবে দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারা প্রায় এই পুডিং বানিয়ে প্রায় 1 সপ্তাহের মতো রেখে খেতে পারবেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে এবং যারা নতুন রাঁধুনি আছেন খুব সহজেই এখন থেকে পুডিং তৈরি করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি অথবা আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।